নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প কুয়াশা রাতের বিচার। অংশুবাবুর ভূমিকায় সৌরভধ্বনি সাহা এবং অন্যান্য চরিত্রে আমি প্রত্যয়। খুব তাড়াতাড়ি আসছে ঘটনাটা সত্যি এপিসোড 3। আপনারা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে submit.221b@gmail.com পাঠিয়ে দিন। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তাই আজকের গল্পটা ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানান আর ভিডিওটাকে হাইপ করে দেবেন। অভিনয় জগতে ব্যস্ত দিনগুলো পেছনে ফেলে অভিনেতা অংশু লাহা নিজের গাড়ি ও লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছেন। বহুদিন পর তিনি একটা দীর্ঘ ছুটি নিয়েছেন, যার জন্য তিনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। ছুটি নিয়ে বাড়িতে বসে না থেকে তিনি ঠিক করলেন এবারে তিনি কলকাতার বাইরে কোনো গ্রামে নিজের ছুটি কাটিয়ে আসবেন এবং এই যাত্রার কথাও তিনি কাউকে জানাবেন না। অংশুবাবু ভীষণ রাগী ও জেদি মানুষ। তিনি সহজে কারোর সঙ্গে কথাও বলেন না। তিনি মনে করেন একাকিত্বই তার বড় শক্তি। ফিল্মি দুনিয়ার অহেতুক হইচইয়ে না জড়িয়েও তার জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কারণ অভিনয়ের ক্ষেত্রে তার বেজায় দক্ষতা রয়েছে। তার অভিনয় এতই স্বাভাবিক, এতই প্রাণবন্ত যে দর্শকেরা প্রত্যেকবার তাকে পর্দায় দেখে মুগ্ধ হয়ে যায়। অংশুবাবু তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করে কাকপক্ষীয় টের পেতে না দিয়ে আজ ভোর ভোর বেরিয়ে পড়লেন। এই মুহূর্তটা তার কাছে যেন নতুন এক উদ্দীপনা নিয়ে এসেছে। এতদিন পর স্বাধীনভাবে তিনি ছুটি কাটাতে যাচ্ছেন তার বন্ধু শ্যামল দত্তের বাগান বাড়িতে, যা একেবারে নদীর ধারে অবস্থিত। গ্রামটির নাম চরকেষ্টাপুর। শ্রীরামপুর স্টেশনে 5 মাইল দক্ষিণে চাঁপদানি আর রিষড়ার মধ্যবর্তী একটি গ্রাম। যার বাড়িতে তিনি যাচ্ছেন সেই বন্ধুটি যদিও এই সময় গ্রামে উপস্থিত নেই, তবুও তিনি সব ব্যবস্থা করে রেখেছেন যাতে অংশুবাবু স্বচ্ছন্দে সেখানে থাকতে পারেন। শহরের কোলাহল, ফিল্মি পার্টি, ইন্টারভিউ, নতুন ছবির শুটিং, এই সব কিছু ছেড়ে 10 দিন গ্রামের শান্ত পরিবেশে থাকার ভাবনায় অংশুবাবুর মন ফুরফুরে হয়ে উঠেছে। হালকা কুয়াশার পর্দা ভেদ করে লম্বা লম্বা সরু পথ ধরে গাড়ি এগিয়ে চলেছে। এ বছর শীতটা যেন একটু বেশি পড়েছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে চোখে পড়ছে বিস্তীর্ণ ধান ক্ষেত। পথের দুপাশে রয়েছে সারি সারি গাছ। গাছের ডালগুলো থেকে শুষ্ক পাতা আলগা হয়ে মাটিতে ঝরে পড়ছে। অংশুবাবু হাত ঘড়িতে সময় দেখলেন। এতক্ষণে মাত্র 1 ঘন্টা কেটেছে। চরকেষ্টাপুর আসতে এখনো ঢের দেরি আছে। স্টিয়ারিং ধরেই অংশুবাবু মুখ থেকে চুকচুক শব্দ করে বিরক্তি প্রকাশ করলেন। কাউকে কিছু জানাবেন না বলেই তিনি বিনা ড্রাইভারে নিজের গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে ড্রাইভারকে সঙ্গে আনা উচিত ছিল তার। শহরের ব্যস্ততা অনেক আগেই পেছনে পড়ে গেছে। সামনে রয়েছে শুধু নির্জন পথ ও তার শেষ প্রান্তে অপেক্ষা করে থাকা সেই গ্রাম। দুপুরের দিকে গাড়িটা গ্রামে ঢুকতেই অংশুবাবু গাড়ির গতি কমিয়ে আনলেন। কুয়াশা তখন অনেকটাই কেটে গেছে। রোদ নরম হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। কাঁচা পাকা মেশানো সরু রাস্তার দুধারে ঘাস আর ঝোপঝাড়। মাঝে মধ্যে ছোটখাটো বাড়িও চোখে পড়ছে।
অংশুবাবু এবারে গাড়ি থামিয়ে জানালার কাচ নামিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসা করলেন, দাদা, এই চরকেষ্টাপুরের বাগান বাড়িটা কোন দিকে? লোকটা এক মুহূর্তে তাকিয়ে থেকে বললেন, আগে দত্ত সাহেবের বাংলো বাড়ি তো। এই পথ ধরি সিধে যাবেন, তারপর বাঁ দিকে মোড় নিলেই দেখবেন নদীর পাশে বাড়িটা রয়েছে। তা বাবু, আপনাকে কেমন চেনা চেনা লাগছে? মনে হচ্ছে খবরের কাগজে আপনার ছবি দেখেছি। এই ভয়টাই পাচ্ছিলেন অংশুবাবু। তাড়াতাড়ি সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট করলেন। গ্রামের ভেতরের পথটা আরও সরু, দুপাশে আল সামলে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে অংশুবাবুকে। পথ যত ভেতরে ঢুকছে ততই জনবসতি কমে আসছে। এখন শুধু খোলা জমি আর বড় বড় গাছ চোখে পড়ছে। সেই নিরিবিলি পথ ধরে আরও কিছুটা এগোনোর পর পথের শেষে নদীর পাশে একটা বিরাট বাগান বাড়ি তার চোখে পড়ল। দূর থেকেই বোঝা যায় বাড়িটা অনেক দিনের, তবু তার মধ্যে কোনো জীর্ণতার ছাপ নেই। উঁচু শক্তপোক্ত পাঁচিল আর ঘন সবুজ বাগানে ঘেরা সেই বাড়িটা অনেকটা বিদেশি ইমারতের ছাঁচে গড়া। বাড়িটার গড়নেই যেন একটা আভিজাত্য আছে। গাড়িটা বড় লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকল। চওড়া পথের দুধারে গাছের সারি পার করে গাড়ি বারান্দার সামনে এসে দাঁড়ালো। বারান্দাটা প্রশস্ত, মোটা খুঁটির ওপর দাঁড়ানো। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই চারপাশে এক মুহূর্তের জন্য গভীর নিস্তব্ধতা নেমে এলো। অংশুবাবু গাড়ি থেকে নামতেই ভারী কাঠের সদর দরজাটি খুলে বাইরে এলো একজন মাঝবয়সী ভদ্রলোক ও ভদ্র মহিলা। এদের কথা চিঠিতেই জানিয়েছিলেন অংশুবাবুর বন্ধু শ্যামলবাবু, অর্থাৎ এই বাড়ির বর্তমান মালিক। এই স্বামী স্ত্রী দুজনের নাম রতন আর বিন্তি। বহুদিন ধরেই এই বাগান বাড়ির দেখভাল করছে তারা। রতন হাত জোড় করে বলল, এসেছেন বাবু? পথে কোনো অসুবিধা হয়নি তো? আপনার ব্যাগগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার বউ বিন্তি, ও আপনার জন্য রান্না বান্না করে রেখেছে। আগে মুখ হাত পা ধুয়ে নিন, তারপর খেয়ে বিশ্রাম নেবেন। অংশুবাবু হেসে বললেন, সে ঠিক আছে, কিন্তু তার আগে আলো থাকতে থাকতে বাড়ির বাইরেটা একটু দেখে নিতে চাই। রতন মাথা নেড়ে বলল, আচ্ছা বাবু, তাই করুন। আমি আপনার মালপত্র ভেতরে রেখে আপনাকে খবর দিচ্ছি। অংশুবাবু ধীরে ধীরে বাড়ির চারপাশে ঘুরে দেখতে লাগলেন। বাগান বাড়িটার বাইরে অবয়ব সত্যি চোখে পড়ার মতো। উঁচু দেওয়াল, প্রশস্ত বারান্দা আর সাদা স্তম্ভে ভর করে দাঁড়ানো বাড়িটা দেখে পুরনো ব্রিটিশ ধাঁচের স্থাপত্য বলে ভুল হয়। দেওয়ালের রং ফিকে হয়ে এলেও গড়নের দৃঢ়তা এখনো অটুট। মোটা সাদা স্তম্ভগুলো বারান্দা জুড়ে দাঁড়িয়ে আছে। এরকম বড় বড় জানলার কাঠের শাটারগুলো একসময় ইংরেজ সাহেবদের বাংলোতেও দেখা যেত। হাঁটতে হাঁটতে তিনি বাড়ির সামনের দিক পেরিয়ে নদীর দিকে এগোলেন। খোলা জায়গাটা ধীরে ধীরে নেমে গেছে পুরনো ঘাটের দিকে। অংশুবাবু ঘাটের ধারে এসে দাঁড়ালেন। সামনে হুগলি নদী নীরবে বয়ে চলেছে। দুপুরের আলো পড়ে নদীর জল ঝিলমিল করছে। ঠান্ডা স্নিগ্ধ হাওয়া জলের গা ছুঁয়ে অংশুবাবুর গায়ে এসে লাগছে। উফ, এ যেন এক অদ্ভুত শান্তি। ঠিক সেই সময় তার কানে ভেসে এলো একটি অস্বস্তিকর ক্যাঁচ ক্যাঁচ শব্দ। অংশুবাবু আশপাশটা ভালো করে দেখে
সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে বাড়ির পিছনের দিকে এসে থমকে দাঁড়ালেন। বাড়ির পিছন দিকে বাগানের মাঝ বরাবর রয়েছে একটি বড় ভারী পুরু পালিশ করা সেগুন কাঠের তৈরি দামি কারুকাজ করা কাঠের ফ্রেমে বাঁধানো একটি দোলনা। বাতাসের অনবরত ধাক্কায় এই দোলনাটাই ধীরে ধীরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুলছে। দোলনার মাথার উপর স্থায়ী ছাউনি দিয়ে চার কোণে মোটা কাঠের খুঁটি মতো করা আছে। এছাড়া চারপাশে হাঁটু উচ্চ কাঠের বেড়া বাঁধা রয়েছে, যা দেখলে মনে হয় এই দোলনার কাছে যাওয়ায় যেন কোনো নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এইটুকু বেড়া সহজেই ডিঙিয়ে ঢোকা যায়। অংশুবাবু এক মুহূর্তের জন্য ভাবলেন এই বেড়া ডিঙিয়ে তিনি ভেতরে ঢুকে দোলনাটার কাছে গিয়ে ভালো করে দেখবেন। ঠিক তখনই হঠাৎ কেউ তার হাত শক্ত করে ধরে ফেলল। এ কি বাবু, আপনি ভেতরে যাচ্ছিলেন নাকি? ওখানে কেউ যায় না বাবু। এক নিঃশ্বাসে কথাগুলো বলল রতন। হঠাৎ এমনভাবে হাত ধরে টানায় অংশুবাবু প্রথমে এতটাই চমকে উঠেছিলেন যে মুহূর্তখানেক তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। তারপর নিজেকে সামলে নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কেন? ওই দোলনার কাছে গেলে কি হবে? রতনের মুখের ভাব এক মুহূর্তে বদলে গেল। গলাটা নিচু করে সে বলল, ও দোলনা ভালো নয় বাবু, ও দোলনায় অশরীরই থাকে। অশরীরী? হ্যাঁ বাবু, হ্যাঁ। চলুন ভেতরে চলুন, আর এদিকে আসবেন না দয়া করে। অংশুবাবু আর কিছু না বলে রতনের সঙ্গে বাড়ির ভেতরে চলে এলেন। তার জন্য একতলার পিছন দিকে একটা ঘর ঠিক করা হয়েছে। ঘরটা বিশাল, উঁচু ছাদ, মোটা দেওয়াল বিশিষ্ট। পুরনো কাঠের পালিশ করা খাট, বেডসাইড টেবিল, কাঠের আলমারি, ড্রেসিং টেবিল, দামি ওয়াল হ্যাঙ্গিং সহ বড় ঘড়ি, সব মিলিয়ে একেবারে রাজকীয় সাহেবী কায়দায় নির্মিত ঘর। ঘরের বড় বড় দুটো জানালায় ভারী পর্দা টানা আছে। এই জানালাগুলো থেকে সরাসরি নদী আর বাড়ির পিছন দিকের বাগানের অংশটা দেখা যায়। হাত মুখ ধুয়ে অংশুবাবু খাবার ঘরের দিকে যেতে উদ্যত হলেন। বৈঠকখানা পেরোনোর সময় হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালে ঝোলানো একটা বিরাট ছবি। সেটা দেখেই তিনি থমকে দাঁড়ালেন। ছবিটিতে রয়েছে এক রাজকীয় চেহারার মাঝবয়সী পুরুষ। মুখে দৃঢ়তা, চোখে অদ্ভুত গভীর দৃষ্টি রয়েছে। পরনে লাল কালো রঙের অভিজাত পোশাক। লোকটি নিজের এক হাতে একটি বই, অন্য হাতে লাঠি ধরে বসে আছেন সেই একই দোলনায়, যেটির সামনে কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিলেন অংশুবাবু। খাবার বেড়ে দিয়েছি বাবু, আসুন। হঠাৎ কথাটা শুনে অংশুবাবু চমকে উঠে পিছনে ফিরে তাকালেন। রতন দাঁড়িয়ে আছে সেখানে। তিনি আবার ছবিটার দিকে চোখ ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রতন, এই ভদ্রলোকটি কে? রতন শান্ত গলায় বলল, উনি শ্যামল দাদাবাবুর ঠাকুরদা। এই বাড়িটা উনিই তৈরি করেছিলেন। ওনার নাম জগদীশ দত্ত, হাইকোর্টে জজ ছিলেন। বাপ ঠাকুরদার মুখে শুনেছি ওনার মতো ভালো মানুষ নাকি দুটো ছিল না। ওনার বিচারে কোনোদিন কোনো নিরপরাধ লোক শাস্তি পায়নি, আবার কোনো অপরাধীও ওনার হাত থেকে বেঁচে পালাতে পারেনি। সব কিছুর বিচার উনি নিজে হাতে করতেন, খুব নাম ছিল ওর। রতন এবার একটু থেমে বলল, চলুন বাবু, খাবার ঠান্ডা হয়ে যাবে। খাবার ঘরে বসতেই অংশুবাবু বুঝলেন আয়োজনটা নেহাত সাধারণ নয়। বড় ডাইনিং টেবিলের ওপর পরপর সাজানো থালা, গরম ভাতের পাশে ঘি, ডাল, মাছ ভাজা, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, কি নেই। বহুদিন পর এমন নিশ্চিন্ত পরিবেশে খেতে বসলেন তিনি। নিন বাবু,
শুরু করুন। বলল রতন। খেতে খেতেই অংশুবাবু রতনকে প্রশ্ন করলেন, আচ্ছা রতন, তুমি ওই দোলনার কাছে যেতে বারণ করলে কেন? বললে কেন সেখানে অশরীরী থাকে? ব্যাপারটা কি? এই বাড়ি দত্ত সাহেব নিজে বানিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি বেশি দিন ভোগ করতে পারেননি। যতদিন বেঁচে ছিলেন বাড়ির ভেতরে কম, বাগানেই বেশি সময় কাটাতেন। ওই যে দোলনাটা, ওটাই ছিল ওনার সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে বসে নদীর দিকে তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আর সেখানে বসেই একদিন তিনি মারা যান। ও, তাই বলে তুমি ওখানে অশরীরীর বাস বলছিলে? না না বাবু, শুধু সেই জন্যই নয়, দত্ত সাহেবের মৃত্যুর পর থেকেই এই অদ্ভুত কাণ্ড শুরু হয় এই বাড়িতে। ওই দোলনার কাছে যেই যায়, কিছুদিনের মধ্যে সে ওই দোলনাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কথাটা শুনে থমকে গেল অংশুবাবু। রতন ধীরে ধীরে বলল, সত্যি বাবু, কাজের লোক থেকে শুরু করে এই বাড়ির লোক পর্যন্ত যারা যারা ওই দোলনায় বসেছে, তারাই পরে ওই দোলনায় ঝুলে মারা গেছে। তাই দোলনাটাকে ঘিরে রাখা হয়েছে, যাতে কেউ ওর কাছে না যায়। আপনিও যাবেন না বাবু, একদম যাবেন না। অংশুবাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তারপর আবার অন্যমনস্ক ভঙ্গিতে খাওয়া শুরু করলেন। দুপুর গড়িয়ে বিকেল নামল। নদীর দিকের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। বেশ কয়েক ঘন্টা অংশুবাবু মরার মতো ঘুমালেন। যাত্রার ক্লান্তি কাটিয়ে তিনি সন্ধ্যার পর উঠে এক কাপ চা নিয়ে জানালার ধারে বসে বই পড়লেন। জানালার বাইরে থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ভেসে আসছিল, কিন্তু তিনি জানালা বন্ধ করতে পারলেন না, কারণ বদ্ধ ঘরে ওনার দম আটকে আসে। তাই জানালা খোলা রাখা ছাড়া আর কোনো গতি নেই। রাত নামতেই বাড়িটা আরও নিস্তব্ধ হয়ে উঠল। রাতের খাবার সেরে নিয়ে নিজের ঘরে ফিরে এলেন অংশুবাবু। ধীরে ধীরে গভীর রাত নেমে এলো, কিন্তু অংশুবাবুর চোখে ঘুম নেই। কি করেই বা ঘুম আসবে? এতক্ষণ ঘুমোলে কি আর রাতে ঘুমানো যায়? অগত্যা গায়ে একটা মোটা শাল জড়িয়ে নিয়ে অংশুবাবু জানালার ধারে এসে দাঁড়ালেন। পূর্ণিমার চাঁদের আলোয় গোটা বাগানটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সেই আলোয় হঠাৎই তার চোখ পড়ল দোলনাটার দিকে। জানালা থেকে সেটার দূরত্ব বড়জোর কয়েক হাত। বাতাসে দোলনাটা অল্প অল্প নড়ছে। শীতের গভীর রাতের নীরবতার মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ। অংশুবাবুর মাথার ভেতর কিছু ঘুরপাক খেতে লাগলো। সত্যি কি রতন যা বলেছে সবটা ঠিক? এই দোলনাটার কথা তো শ্যামল তাকে কিছুই বলেনি, কিন্তু রতনই বা মিথ্যে বলবে কেন? এই সব ভাবনার মাঝেই হঠাৎ তার চোখের সামনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। দোলনাটা এতক্ষণ বাতাসে যেমনটা স্বাভাবিকভাবে নড়ছিল, তার চেয়ে হঠাৎ একটু বেশি জোরে দুলে উঠল। অদ্ভুত একটা শব্দ এলো সেখান থেকে, যেন অদৃশ্য কেউ দোলনায় বসে দোল খেতে শুরু করেছে। অংশুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। বুকের ভেতরে বয়ে গেল শীতল স্রোত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ভয়ের সঙ্গে সঙ্গে তার মনে জন্ম নিচ্ছে এক অদ্ভুত টান। অজান্তেই তার মন যেতে চাইছে ওই দোলনার কাছে। সাথে সাথেই তিনি ভাবলেন, রতন যা বলেছে
যদি তার সঙ্গেও সেরকম কিছু ঘটে, কিন্তু তার তো আত্মহত্যার করার কোনো কারণ নেই। তার গলায় দড়ি দেওয়ার জন্য তো দড়ি লাগবে, তার কাছে তো কিছুই নেই। তাহলে বিপদের আশঙ্কা কোথায়? এই যুক্তিগুলোই তার মনে সাহস জোগাল। এক মুহূর্ত দেরি না করে তিনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দা পেরিয়ে সদর খুলে বাইরে বেরিয়ে পড়লেন। বাইরে রাত আরো ঘন হয়ে এসেছে। চাঁদের আলোয় বাগানের পথটা স্পষ্ট দেখা গেলেও চারপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা জমে উঠেছে। অংশুবাবু ধীরে ধীরে পা বাড়ালেন বাগানের দিকে। তার প্রতিটি পদক্ষেপ শুকনো পাতার মচমচ শব্দ উঠছে। এরই মধ্যে বাড়ির পিছনের দিকের বাগানে এসে দোলনাটার দিকে তিনি যতই এগোচ্ছেন, শীতল বাতাসের সঙ্গে ভেসে আসছে নদীর জলের ছলছল শব্দ। এরই মধ্যে বাড়ির পিছনের দিকের বাগানে এসে দোলনাটার দিকে তিনি যতই এগোচ্ছেন, ততই তার বুকের ভেতরটা অস্বস্তিতে ভরে উঠছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই দোলনার দিকে। ধীরে ধীরে তিনি বেড়ার কাছে পৌঁছে থমকে দাঁড়ালেন। দোলনাটা এখনো সেরকমভাবেই শব্দ করতে করতে অদ্ভুতভাবে দুলছে। অংশুবাবু ধীরে ধীরে বেড়ার একদম কাছে গিয়ে দাঁড়ালেন। দোলনাটার দিকে তাকিয়ে তিনি যেন প্রস্তর মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। সামান্য হাত পাটুকুও তিনি নাড়াতে পারলেন না। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলেন। হঠাৎ তার কানের কাছে এক অচেনা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, বসবে নাকি এই দোলনায়? কণ্ঠস্বরটা ভীষণ মায়াময়। ভয় পাওয়ার জায়গায় অংশুবাবুর মনে এক অজানা আকর্ষণ জন্ম নিল। তিনি বেড়া পেরিয়ে ধীরে ধীরে দোলনার সামনে এসে দাঁড়ালেন। ঠিক তখনই আবারও সেই স্বর আরও কাছে, আরও স্পষ্টভাবে শোনা গেল, এসোই না, এসোই না, বসো এই দোলনায়। অংশুবাবুর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তার মনে আর কোনো দ্বিধা রইল না। অংশুবাবু ধীরে ধীরে দোলনায় বসে পড়লেন। মুহূর্তের মধ্যেই তার মনে হলো কেউ যেন তাকে আলতো হাতে দোলাতে শুরু করেছে। দোলনাটা অসম্ভব আরামদায়ক। জ্যোৎস্নামাখা মধুর রাতে এরকম একটা দোলনায় বসে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। মনে মনে ভেসে উঠল নিজের জীবনের নানা ছবি। মনে পড়ল ছেলেবেলার কথা, পড়াশোনায় তার সাফল্যের কথা। কিন্তু ছোট্টবেলা থেকে তার স্বপ্ন ছিল তিনি নামকরা অভিনেতা হবেন। পরে তিনি তার স্বপ্ন পূরণ করে একজন সফল অভিনেতা হলেন। অভিনয়ের পাশাপাশি তার ছিল অঢেল অর্থের জোর। তার বাবা বিভাস লাহা ছিলেন মস্ত বড় ব্যবসাদার। ছেলেকে সিনেমায় প্রতিষ্ঠিত করার জন্য টাকা খরচে তিনি একেবারেই কার্পণ্য করেননি। টাকা ঢেলে ঢেলে সুযোগ কিনে এনেছেন। আর সেই সুযোগের ওপর ভর করেই অংশু লাহা ধীরে ধীরে এগিয়ে গেছেন নিজের কেরিয়ারে। তিনি দক্ষ অভিনেতা, সে বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু দক্ষতায় তো আর কাজ জুটত না।
তাই তার বাবা সর্বদা তার ঢাল হয়ে থেকেছেন। এমন সময় একজনের কথা মনে পড়ল অংশুবাবু, আর তার কথা মনে পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠল তার। প্রহ্লাদ চ্যাটার্জি। বয়সে তার থেকে একটু ছোট হলেও অভিনয়ের দিক থেকে সে ছিল অনেক বেশি দক্ষ। যদি প্রহ্লাদ আজ বেঁচে থাকত তাহলে কি অংশুবাবু এতটা নাম করতে পারতেন? ভাগ্যিস প্রহ্লাদ আর নেই। এই ভাবনার পর হঠাৎই তার ঠোঁটে এক অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল। মনে মনে বললেন, ভাগ্যিস প্রহ্লাদ মরে গিয়ে আমার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল, না হলে একচেটিয়া কাজ, এত বড় অভিনেতা হওয়া, এসব যে কিছুই সম্ভব হতো না। ভাগ্যিস আমার বাবার হাতে টাকা ছিল। টাকা না থাকলে কি প্রহ্লাদকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এত সহজ হতো? এমনি এমনি কি প্রহ্লাদকে খুন করানো যেত? যেত না। হো হো করে হেসে উঠলেন অংশুবাবু, কিন্তু পর মুহূর্তেই সেই হাসি হঠাৎ কান্নার রূপ নিল। অংশুবাবুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। প্রহ্লাদের মিষ্টি উজ্জ্বল মুখটার কথা মনে পড়লেও আজও তার বুকের ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করে। কমার্শিয়াল ছবির জন্য একেবারে পারফেক্ট ছিল না প্রহ্লাদ চ্যাটার্জি। এমন একজন দক্ষ অভিনেতাকে মরতে দেওয়া কি ঠিক হয়েছিল? বাবা টাকা দিয়েছিলেন ঠিকই, কিন্তু খুনটা তো তিনি নিজেই করেছিলেন। হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, এই ঘটনা যদি কখনো ধামাচাপা না পড়তো তাহলে কি হতো? তবে কি অংশুলাহার শাস্তি হতো? জেল নাকি ফাঁসি? কোনটা? ঠিক তখনই তিনি মাথার উপর এক অদ্ভুত উপস্থিতি টের পেলেন। চোখ মেলে ওপরে তাকিয়ে দেখলেন দোলনার উপরের শক্ত কাঠের ফ্রেম থেকে একটি ফাঁসির দড়ি ঝুলছে। কিন্তু আশ্চর্য বিষয়, এই দৃশ্যটা দেখেও তিনি অবাক হলেন না, বরং তার ঠোঁটে আবার সেই অদ্ভুত হাসিটা ফুটে উঠল। তার চোখ দুটো ঘোলাটে হয়ে এসেছে। কেউ যেন তার মনকে নিয়ন্ত্রণ করছে। ধীরে ধীরে তিনি দোলনার উপর উঠে দাঁড়ালেন। নিজের হাতেই গলার ফাঁসের দড়ি বড়ালেন। দড়ির গিঁটটা টেনে ঘাড়ের ঠিক মাঝখানে এনে শক্ত করে বসালেন। এরপর তিনি নিজের সামনে কুয়াশা ভেদ করে একজনকে হেঁটে আসতে দেখলেন। ধীরে ধীরে সেই মূর্তি এগিয়ে এসে দোলনার একেবারে কাছে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় অংশুবাবু দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক। লাল কালো পোশাক পরিহিত ভদ্রলোকটি নিজের ডান হাতে ধরে আছেন একটা লাঠি। এক ঝলকেই চিনে ফেললেন অংশুবাবু। এই ভদ্রলোকের ছবি তিনি বৈঠকখানার দেওয়ালে দেখেছিলেন। ইনি হলেন এই বাড়ির প্রতিষ্ঠাতা, হাইকোর্টের বিচারপতি জগদীশ দত্ত। অদ্ভুতভাবে অংশুবাবু এই দৃশ্য দেখার পরও একটুও নড়লেন না। অপরাধীর মতো তাকিয়ে রইলেন জগদীশ দত্তের দিকে, যেন তিনি কোনো রায় দিতে চলেছেন। জগদীশ দত্ত গমগমে কণ্ঠস্বরে বললেন, আমার কাছে সবাই সুবিচার পায়। অপরাধীরা আজও আমার হাত থেকে বেঁচে পালাতে পারে না। তুমি
তুমিও পালাতে পারবে না। পালাতে পারবে না। তার হাসির শব্দ বাগান জুড়ে গম গম করছিল। কথাগুলো বলেই তিনি দোলনাটা ধরে এক ঝটকায় টান দিলেন। মুহূর্তের মধ্যেই দোলনাটা অংশুলাহার পা থেকে সরে গেল। তার গলায় বাঁধা ফাঁস এক ঝাঁকুনিতে মট করে শব্দ করল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে ঝুলে পড়লেন অভিনেতা অংশুলাহা। ছটফট করার সুযোগটুকু তিনি পেলেন না। 1 সেকেন্ডেরও কম সময়ে নিঃশেষ হয়ে গেল তার জীবন। পূর্ণিমার চাঁদের আলোয় দোলনাটা আবার ধীরে ধীরে দুলতে লাগলো। সঙ্গে দুলতে লাগলো অভিনেতার নীরব নির্লিপ্ত নিথর দেহ। ভোর হতে চলেছে। আকাশের কালচে নীল রং ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। আর একটু পরেই রতনের ঘুম ভাঙবে। অভ্যাস মতো ঘুম থেকে উঠে সে অংশুবাবুকে নিজের ঘরে দেখতে না পেয়ে গোটা বাড়িতে খুঁজবে। তারপর উদ্বিগ্ন হয়ে এসে দাঁড়াবে এখানেই, এই দোলনার সামনে। আর সে দেখবে দোলনায় গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা এই নিথর শরীরকে। রতন নিশ্চয়ই দীর্ঘশ্বাস ফেলবে, চোখ নামিয়ে নেবে, কারণ সে জানে এই দোলনার কাছে কেউ এলে তার শেষটা এমনই হয়। কিন্তু আপনাদের একটা বিষয় জানি রাখি, এখানে রতন যা জানে তা আংশিক সত্য। সে জানে দোলনায় অশরীরীর বাস, এখানে মৃত্যু অনিবার্য। কিন্তু আসল সত্যটা জানি শুধু আমি। হ্যাঁ, আজ এতক্ষণ আমি আপনাদের এই গল্পটা বলছিলাম। আমি সেই জগদীশ দত্ত, এই বাড়ির নির্মাতা। জীবদ্দশায় আমি মানুষের অপরাধ বিচার করে শাস্তি দিয়েছি, আর মৃত্যুর পরেও সেই দায়িত্ব থেকে আমি মুক্তি পাইনি। কেন পাইনি তা আমি নিজেও জানি না, তবে এই বন্ধন আমাকে কষ্ট দেয় না। ঠিকই স্বর্গে গিয়েও ধান ভাঙে, এই প্রবাদটা তো আপনারা জানেন। আমার অবস্থাটাও ঠিক তেমনই। লোকেরা ভাবে আমার প্রিয় দোলনায় বসলেই মানুষ আত্মহত্যা করে, অথচ এই দোলনা কোনো নিরীহ মানুষকে নিজের কাছে টানে না। এখানে আসে তারাই যাদের অপরাধের ভার এখনো তাদের ঘাড়ে চেপে আছে, যাদের পাপের কোনো বিচার হয়নি, যাদের শাস্তি এখনো বাকি রয়েছে। মানুষের অপরাধ নিজেই তাকে আমার এই দোলনার কাছে টেনে আনে। আর যখন তারা এই দোলনায় বসে, তখন তাদের ভেতরের সত্য তাদের সামনে এসে দাঁড়ায়। এখন আমার কাছে সব অপরাধী একটা শাস্তি, ফাঁসি। আজ পর্যন্ত যারা এখানে মরেছে কেউই নিরপরাধ ছিল না। প্রত্যেকেই এমন কিছু করেছে যার বিচার করতে বাধ্য হয়েছি আমি। ভোরের আলো একটু একটু করে আমার বাগানটাকে ভরিয়ে দিচ্ছে। নতুন দিনের প্রস্তুতি নিচ্ছে আমার এই বাড়িটা, আর
আমি আবারও অপেক্ষা করতে বসবো অন্য কোনো অপরাধীর জন্য।